গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা পোকা। আজ দ্বিতীয় পর্ব। আজ অসহ্য গরম। বিকেলে এক পশলা বৃষ্টি হয়েছিল, এতে গরম আরও বেড়েছে। এই গরমেও আলতাফের ঘরের দুটি জানালাই বন্ধ। শুধু যে বন্ধ তাই না, পর্দাও টেনে দেওয়া। জানালা খোলা রেখে আলতাফ ঘুমোতে পারে না। ঘরে আলো থাকলেও সে ঘুমোতে পারে না। আলতাফের অভ্যাসে দুলারি অভ্যস্ত হয়ে পড়েছে, এখন আর তার খারাপ লাগে না। এই ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে, বাথরুমও অন্ধকার। 40 পাওয়ারের একটা বাল্ব ছিল, আলতাফ সেই বাল্ব খুলে রেখেছে। অন্ধকারে আলতাফের অসুবিধা হয় না, তবে দুলারির হয়। সে একটা টর্চ লাইট নিয়ে বাথরুমে যায়। আজকের অন্ধকার অন্য সব রাতের চেয়েও বেশি, কারণ বাসার সামনে স্ট্রিট ল্যাম্পের বাল্ব আবার চুরি হয়েছে। অন্ধকার বাথরুমে আলতাফ হাত মুখ ধুচ্ছে। দুলারি খাটের উপর মশারি খাটাচ্ছে, আন্দাজের উপর খাটাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। দুলারি বলল, আজ খুব গরম। আলতাফ বলল, একটা জানলা খুলে দিই? না, মশারির ভেতর ফ্যানের বাতাস ঢুকে না, গরম লাগে। মশারি খাটিও না। মশারি না খাটালে উপায় আছে? মশা খেয়ে ফেলবে না? খাবে না মশা, ওদের না করে দেব। আলতাফের কথায় অন্য কেউ চমকে উঠত, দুলারি চমকালো না। এরকম কথা সে প্রায়ই শুনে। দুলারি মশারি খুলে ফেলল। আলতাফ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বেরোল। দুলারি বলল, বাবা তোমাকে কেন ডেকেছিলেন? পোকাদের ব্যাপারে জিজ্ঞেস করলেন। তুমি বলেছ? কেন বলেছ? মামা জানতে চাইলেন তাই বললাম, না বলার কি আছে? বাবা কি তোমার কথা বিশ্বাস করেছেন? বিশ্বাস করবেন না কেন? আমার মনে হয় না বাবা তোমার কথা বিশ্বাস করেছেন। তোমাকে নিয়ে এখন নিশ্চয়ই মার সঙ্গে হাসাহাসি করছেন। সাধারণ কিছু বললেই বাবা হাসাহাসি করেন, আর এখন বলেছ অদ্ভুত কথা। মামা আমাকে স্নেহ করেন, আর তাছাড়া অদ্ভুত কথা তো কিছু বলি নাই। বাবা তোমাকে মোটেই স্নেহ করেন না, সারাক্ষণ গাধা রাখেন। আলতাফ হাই তুলতে তুলতে বলল, ঘুম পাচ্ছে, চলো শুয়ে পড়ি। দুলারি বলল, তুমি আমার একটা কথা শোনো, এইসব কথা তুমি কাউকে বলবে না, কাউকে কিছু বলার দরকার নেই। আলতাফ বিছানায় উঠতে উঠতে বলল, আমি তো নিজে থেকে বলি না, মামা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করলেও বলবে না? তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করলে আমার ভালো লাগে না, রাগ লাগে, কান্না পায়। আলতাফ পাশ ফিরতে ফিরতে সহজ গলায় বলল, পোকাগুলি তো সারাক্ষণ হাসাহাসি করে। করুক, ওদের হাসি তো আর কেউ বুঝতে পারছে না। আলতাফ কিছু বলল না। ঘর নিশ্ছিদ্র অন্ধকার। দুলারি বলল, ঘুমিয়ে পড়েছ? আলতাফ জবাব দিল না। তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, হাত পা লম্বালম্বি ছড়ানো। মনে হচ্ছে তালগাছের একটা লম্বা গুঁড়ি। এই এক ঘুমেই সে রাত কাবার করে দেবে। সকালে দুলারি জেগে উঠে দেখবে আলতাফ একই ভঙ্গিতে শুয়ে আছে। দুলারি ছোট করে নিঃশ্বাস ফেলল। তার আরও কিছুক্ষণ গল্প করার ইচ্ছা ছিল। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু গরম কমছে না। গরমে মাথা ধরে যাচ্ছে। মশা কামড়াচ্ছে। মশারা এখন আর আলতাফের কথা শুনছে না। দুলারি মনে মনে হাসল। মানুষটা কি অদ্ভুত বিশ্বাস নিয়েই না আছে, পোকারা তার কথা শোনে। অবশ্য এরকম বিশ্বাস থাকা দোষের কিছু না, তার এই বিশ্বাসে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। আলতাফের চেয়েও কত ভয়ঙ্কর সব বিশ্বাস নিয়ে পৃথিবীতে লোকজন বাস করে। নিজের প্রস্রাব নিজেই গ্লাসে করে খেয়ে ফেলছে, এতে নাকি শরীর রোগহীন হয়। আরেকবার দুলারি পত্রিকায় পড়েছে, শিকাগোতে এক লোক
8 বছর বয়সী একটা মেয়েকে খুন করে তার জরায়ু বের করে খেয়ে ফেলেছে। এতে নাকি যৌবন অক্ষয় হয়। এদের তুলনায় আলতাফের বিশ্বাস তো খুব সাধারণ। তাছাড়া কে জানে, হয়তো পোকাদের কথা বুঝতেও পারে। অসম্ভব কিছু না। সোলেমান পয়গম্বর পৃথিবীর সব পশু পাখিদের কথা বুঝতেন। দুলারি পাশ ফিরল। মশা খুব কামড়াচ্ছে। টেবিলের উপর একটা মর্টিন আছে, স্প্রে করে ঘরে ছড়িয়ে না দিলে মশারা তাকে ঘুমোতে দেবে না। দুলারি সাবধানে বিছানা থেকে নামল। টেবিলটা কোন দিকে দুলারি বুঝতে পারছে না। অন্ধকার হলেই মানুষ দিক হারা হয়ে পড়ে। পশ্চিমকে মনে হয় উত্তর, উত্তরকে মনে হয় দক্ষিণ। দুলারি ওষুধ স্প্রে করে দিল। ঘরে এখন হাসপাতাল হাসপাতাল গন্ধ। নাক জ্বালা করছে। মশার কামড়ের চেয়ে নাক জ্বালা বরং ভালো। দুলারি বিছানায় ফিরে এলো। আলতাফ অস্ফুট শব্দ করল। বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছে। দুলারি বলল, কি বলছো? আলতাফ বলল, ঘুমুচ্ছ? মশার ওষুধ দিয়েছি, তোমার খারাপ লাগছে না তো? আজ একেবারে গায়ে ফোসকা পড়ে যাবার মতো গরম পড়েছে। ইচ্ছে করছে গায়ের সব কাপড় খুলে ফেলতে। দুলারি জানে এই অর্থহীন। যাই জিজ্ঞেস করা হোক আলতাফ বলবে ঘুমের মধ্যেই বলে যাবে। দুলারির ঘুম আসছে না। একা জেগে থাকা বেশ কষ্টের। জেগে থাকলেই কথা বলতে ইচ্ছে করে। ঘুমন্ত মানুষের সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। তবে আলতাফ ঘুমের মধ্যেই হু হু করে, এও মন্দ না। এই শোনো, অফিসে তোমার কাজকর্ম কেমন হচ্ছে? কেউ আবার ভাবছে না তো তুমি পাগল কিংবা বোকা? তোমাদের অফিসে ক্যান্টিন আছে? আমি একদিন যাব তোমাদের অফিসে, তোমাকে না জানিয়ে যাব। চুপি চুপি বোরকা পরে যাব, যাতে তুমি চিনতে না পারো। নিজের চোখে দেখে আসবো তুমি কি করো। কি, তোমাদের অফিসে ক্যান্টিন আছে? থাকলে ক্যান্টিনে চা খাবো। গরম যেন আরো বাড়ছে। গা বেয়ে ঘাম ঝরছে। দুলারির মনে হলো, গায়ের কাপড় খুলে ফেললে কেমন হয়। অন্ধকারে কে আর দেখতে আসছে? আলতাফ যে জেগে উঠবে তাও না, আর জাগলেও বাতি জ্বালাবে না। দুলারি তার গায়ের সব কাপড় খুলে ফেলল। এখন একটু আরাম লাগছে। গায়ে বাতাস লাগছে, আবার নিজেকে কেমন যেন পোকা পোকা লাগছে। পোকাদের গায়ে কোনো কাপড় থাকে না। আলতাফ বিড়বিড় করেই যাচ্ছে। কি বলছে সে? দুলারি শোনার চেষ্টা করছে। অর্থহীন সব শব্দ, কিচকিচ ঝিঝঝিঝ। পোকারা কি এমন শব্দ করে? দুলারি আলতাফের গায়ে হাত রাখল। কি ঠান্ডা শরীর। এই শুনছ, শুনছ? পানি খাবে? খাবো। তোমার ঘুম ভেঙেছে? ভেঙেছে। আলতাফ উঠে বসল। বিস্মিত গলায় বলল, তুমি ন্যাংটো হয়ে শুয়ে আছো কেন? ঘর অন্ধকার, আলোর সামান্যতম ইশারাও নেই। এর মধ্যে মানুষটা বুঝল কি করে তার গায়ে কাপড় নেই? দুলারি অস্বস্তির সঙ্গে বলল, বড্ড গরম। আলতাফ বলল, ও আচ্ছা। দুলারি অন্ধকারেই হাতড়ে হাতড়ে পানির বোতল এবং গ্লাস নিয়ে এলো। আলতাফ এক চুমুকে পানি শেষ করে আবার শুয়ে পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে তলিয়ে গেল গভীর ঘুমে। দুলারির শরীর জ্বালা করছে, বুক ধকধক করছে। সে আবারও ডাকল, এই এই। আলতাফ বলল, কি?
ঘুমিয়ে পড়েছিলে নাকি? এখনো কি ঘুমোচ্ছ? তুমি তো ঘুমের মধ্যে হু হু করো। না, ঘুমোচ্ছি না। দুলারি ক্ষীণ স্বরে বলল, তোমার সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে। করো, গল্প করো। তুমি একটা গল্প বলো, আমি শুনি। আলতাফ বলল, আমি তো গল্প জানি না। সত্যি জানো না? না। তাহলে কথা বলো, যা ইচ্ছে বলো, তোমার কথা শুনতে ভালো লাগে। আলতাফ পাশ ফিরতে ফিরতে বলল, আমার কথা বলতে ভালো লাগে না, তুমি বলো, আমি শুনি। দুলারি আলতাফের গায়ে হাত রাখতে রাখতে বলল, আমাকে বিয়ে করে তুমি কি খুশি হয়েছ? খুশি অখুশির কি আছে? তুমি আমাকে ভালোবাসো না? আলতাফ ক্লান্ত গলায় বলল, ভালোবাসাবাসির এখানে কি আছে? পোকারা ব্যবস্থা করে দিয়েছে বলে তুমি আমাকে বিয়ে করেছ। পোকারা ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ, ওরা তোমার মাথাটা গন্ডগোল করে রেখেছে বলেই তুমি সারাক্ষণ আমার জন্য পাগল হয়ে থাকো। এসব তুমি কি বলছো? আলতাফ হাই তুলতে তুলতে বলল, এতদিন আমি তোমাদের এখানে আছি, কখনো তো আমার জন্য তোমার টান ছিল না। হঠাৎ বিয়ে করার জন্য পাগল হয়ে গেলে। পোকারা তোমাকে পাগল বানিয়ে দিল, ওরা এইসব পারে। দুলারি রাগী গলায় বলল, পোকারা এটা কেন করলো? পোকারা করল কারণ ওরা আমাকে খুব পছন্দ করে, ওরা আমার ভালো দেখেছে। তোমাকে বিয়ে করলে আমার ভালো হবে, এটাই ওরা বোধহয় ভেবে বের করেছে। তোমার পোকামাকড়ের ব্যাপার আমি মোটেই বিশ্বাস করি না। আচ্ছা, এ ধরনের গাঁজাখুরি গল্প আমার সঙ্গে কখনো করবে না। আচ্ছা, তুমি ঘুমাতে চাইলে ঘুমাও, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা। আলতাফ পাশ ফিরল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। বাকি রাতটা দুলারি কাটালো নির্ঘুম। নানান অদ্ভুত চিন্তাভাবনা তার মাথায় আসতে লাগল, যেন সে একটা পোকা হয়ে গেছে, খুব সুন্দর একটা পোকা। অনেকেই তাকে দেখতে আসছে। আলতাফও এলো। সে মুগ্ধ গলায় বলল, বাহ, কি সুন্দর, কি সুন্দর। এই তোমরা একটা ক্যামেরা নিয়ে আসো, আমি দুলারির একটা ছবি তুলে রাখি। আলতাফ ছবি তুলছে। কি অদ্ভুত কাণ্ড, আলতাফও একটা পোকা হয়ে গেছে। দুলারি বলল, এই শোনো, শোনো। আলতাফ পোকাদের ভাষায় বলল, কিচকিচ কিচকিচ। দুলারি এর মানে বুঝতে পারল। এর মানে হল, দুলারি, হাসি মুখে তাকাও, আমি ছবি তুলছি। ছবি তোলার সময় কেউ এমন গম্ভীর হয়ে থাকে? পোকাদের ভাষার এই হল মজা। মাত্র 3টা শব্দ, খিচ খিচ খিচ, অথচ সব কিছু বোঝা যাচ্ছে। বজলুর রহমান সাধারণত ফজর ওয়াক্তে ওঠেন, নামাজ পড়ে মর্নিং ওয়াকে যান, ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে নাস্তা খান। এই রুটিনের নড়চড় খুব একটা হয় না। আজ হল। গত রাতে বলতে গেলে ঘুম একেবারেই হয়নি। শেষ রাতের দিকে চোখ একটু ধরে এসেছিল। অমনি বৃষ্টি বৃষ্টি স্বপ্ন দেখতে শুরু করলেন। স্বপ্নে একটা ধবধবে সাদা রঙের তেলাপোকা এসে তাকে ইংরেজিতে বলল, হাউ আর ইউ মিস্টার বি রহমান? তিনি বাংলায় বললেন, যা ভাগ। তেলাপোকা হিন্দিতে বিস্মিত হয়ে বলল, क्या तुम अंग्रेजी नहीं जानता? আতঙ্কেই বজলুর রহমানের ঘুম ভেঙে গেল। রাতটা বিছানায় বসে বসেই কাটিয়ে দিলেন। এখন সকাল 9টা। তিনি নাস্তা খেতে খাবার ঘরে এসেছেন। তার মাথা ভার ভার হয়ে আছে, চোখ জ্বালা করছে। তিনি লক্ষ্য করলেন রুটি গলা দিয়ে নামছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এক টুকরো রুটি মুখে নিয়ে অনেকক্ষণ চিবানোর পর পানি দিয়ে গিলে ফেলতে হচ্ছে। এক রাত ঘুম না হওয়ার এত সমস্যা। তিনি বিরক্ত মুখে ডাকলেন, মনোয়ারা। কে? যদি খুব কষ্ট না হয় তাহলে একটু কাছে এসে শুনে যাও।
মনোয়ারা দ্রুত উঠে এলেন। কুণ্ঠিত গলায় বললেন, কাঁচা আমের আচার বানাচ্ছি। দুলারি কদিন থেকে বলছে। কি জন্য ডেকেছ? বজলুর রহমান স্ত্রীকে কি জন্য ডেকেছেন মনে করতে পারলেন না, তবে স্ত্রীর দিকে তাকিয়ে বিস্মিত হলেন, কারণ তাকে দেখে মনে হচ্ছে তার রাতের ঘুমের কোনো অসুবিধাই হয়নি। গত রাতে কি ঘটেছে না ঘটেছে তাও বোধহয় মনে নেই। রাতে ঘুম হয়েছিল? যা গরম, ঘুম কি আসে? দেখে তো মনে হচ্ছে মরার মতো ঘুমিয়েছ। মনোয়ারা হকচকিয়ে গেলেন। মনে হচ্ছে মরার মতো ঘুমিয়ে তিনি অপরাধ করেছেন। বজলুর রহমান বললেন, আলতাফকে ডাকো, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। ও তো অফিসে চলে গেছে। অফিস 10টায়, এখন 9টা বাজে। বাস পায় না, ভিড় হয়, এই জন্য আগে আগে যায়। তুলারিকে ডাকো। ও তো আলতাফের সঙ্গে গেছে, আলতাফকে বাসে উঠিয়ে কলেজে চলে যাবে। তিনি থমথমে গলায় বললেন, আলতাফকে কি কোলে করে বাসে তুলে দিতে হয়? মনোয়ারা বললেন, তুমি চট করে রেগে যাচ্ছ, তোমার শরীর মনে হয় খারাপ। দেখি জ্বর আছে কিনা। ও আল্লাহ, জ্বর আছে তো, বেশ জ্বর। যাও বিছানায় গিয়ে শুয়ে থাকো। বজলুর রহমান শোবার ঘরে চলে গেলেন। ঘরে ঢুকেই তার ভ্রু কুঞ্চিত হল। তেলাপোকাটা এখনো ঘুরঘুর করছে। বজলুর রহমানকে দেখে পরিচিত ভঙ্গিতে কাছে এগিয়ে এলো। এটা কাল রাতের তেলাপোকা কিনা তা বোঝা যাচ্ছে না, অন্য একটাও হতে পারে। ঘরে তেলাপোকার উপদ্রব হয়েছে, পোকা মারার ওষুধ কিনতে হবে, আজই কিনতে হবে। এখন কিনে আনলেই হয়, পরে মনে থাকবে না। বজলুর রহমান জ্বর নিয়েই পোকা মারার ওষুধ কিনতে বের হলেন। বাজারে অনেক ধরনের ওষুধ আছে, কিলড্যাম, ফিনিশ, রোজ কিলার, ভ্যানিশ। তিনি কিনলেন 2 ফাইল কিলড্যাম। নামটা সুন্দর, কিলড্যাম। তাদের মারো, শুধু মারো, মেরে শেষ করে দাও। শুয়োরের বাচ্চা। এদের শুয়োরের বাচ্চা বলা ঠিক না, এরা তার চেয়েও খারাপ। কিলড্যাম বোতলের গায়ে লেখা, এটি বিষাক্ত ওষুধ, স্প্রে করার সময় হাতে গ্লাভস পরে নেবেন। রাতের বেলায় ঘরের কোনায়, কমোডে, বেসিনে, ভাড়ার ঘরে ছড়িয়ে দেবেন। পরপর 3 রাত ওষুধ দেবেন। 15 দিন বিরতির পর আবার ওষুধ দেবেন। ওষুধের তেজ কেমন পরীক্ষা করার জন্যে বজলুর রহমান দিনের বেলাতেই ওষুধ স্প্রে করলেন, গ্লাভস ছাড়াই করলেন। তিনি গ্লাভস কিনতে ভুলে গিয়েছিলেন। কিলডেম ওষুধ হিসেবে মন্দ না। পোকাটার গায়ে স্প্রে করার সঙ্গে সঙ্গে কাজ হল। পোকাটা একবার ওড়ার চেষ্টা করি, চিত হয়ে পড়ে গেল। কয়েকবার সুঁড় নেড়েই স্থির হয়ে গেল। বজলুর রহমান হৃষ্টচিত্তে বললেন, শুয়োর কা বাচ্চা। বলেই মরা পোকাটার গায়ে আরও কয়েকবার কিলডেম স্প্রে করলেন। তার মনে হিংস্র এক ধরনের আনন্দ হল। অনেক দিন এই ধরনের আনন্দ পাননি। প্রচণ্ড আনন্দের জন্যেই ঘাম দিয়ে তার জ্বর চলে গেল, ক্ষুধা বোধ হল। দুলারি কলেজ থেকে ফিরতেই মনোয়ারা তাকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে বললেন, তোর বাবার সঙ্গে কিন্তু খুব সাবধানে কথা বলবি, খুব সাবধান। দুলারি ভীত গলায় বলল, কি হয়েছে বাবার? বুঝতে পারছি না, মনে হয় রাতে গরমের জন্য ভালো ঘুম হয়নি, সকাল থেকে ছটফট করছে। কি যেন দোকান থেকে কিনে এনেছে, ঘরে ঘরে দিচ্ছে, বোটকা গন্ধ। কি জিনিস জানি না, জিজ্ঞেস করিনি। যা মেজাজ করে রেখেছে, জিজ্ঞেস করতে ভয় লাগে। তুই তোর বাবার সঙ্গে সাবধানে কথা বলিস, আর না ডাকলে কাছে যাবি না। আচ্ছা। বজলুর রহমান মেয়েকে ডাকলেন না। দুলারি নিজে থেকেই কৌতূহলী হয়ে বাবার ঘরে ঢুকল। ক্ষীণ গলায় বলল, কেমন আছো বাবা? বজলুর রহমান জবাব দিলেন না, মেয়ের দিকে তাকালেনও না। দুলারি বলল, তোমার কি শরীর খারাপ? না, জ্বর ছিল, এখন নেই। দেখে কিন্তু মনে হচ্ছে শরীর খারাপ। মা বলছিল তোমার রাতে ঘুম হয়নি। ঘুম না হওয়ারই কথা, যা গরম পড়েছে। আমারও ঘুম হয়নি রাতে।
আলতাফ, আলতাফের ঘুম হয়েছে? ঘুম নিয়ে তোর কোনো সমস্যা নেই বাবা। ভর দুপুরে ওকে যদি একটা কম্বল দিয়ে ছেড়ে দাও, ও আরামে নাক ডাকিয়ে ঘুমাবে। বজলুর রহমান মেয়ের কথায় তেমন মজা পেলেন না। তার মুখ আরো কঠিন হয়ে গেল। তিনি শুকনো গলায় বললেন, ওর মাথাটা কি খারাপ? দুলারি হকচকিয়ে গিয়ে বলল, মাথা খারাপ হবে কেন? কাল রাতে আমাকে বলল পোকাদের কথা শুনতে পায়, পোকারাও নাকি ওর কথা শোনে। এইসব হাবিজাবি। বাবা, এটা হলো ওর একটা খেয়াল। খেয়াল? হ্যাঁ, খেয়াল। ও অবশ্য বিশ্বাস করে। তুই বিশ্বাস করিস? 50-50 করি বাবা। 50-50 মানে? কিছুটা করি, কিছুটা করি না। মানুষ পোকার কথা কি করে শুনবে, এটা যখন মনে হয় তখন করি না। আবার যখন দেখি ও মশাদের কামড়াতে নিষেধ করলো, অমনি মশারা কামড়ানো বন্ধ করলো, তখন কিছুটা বিশ্বাস হয়। বজলুর রহমান থমথমে গলায় বললেন, মশারা ওর কথায় কামড়ানো বন্ধ করে দেয়? সব গান্ধীবাদী মশা? দুলারি বলল, সবসময় যে কামড়ানো বন্ধ করে তা না, মাঝে মাঝে করে। বজলুর রহমান বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, আলতাফের স্থান হওয়া উচিত পাগলা গারদে। শুধু ওর একার না, তোরও। মিয়া বিবি দুজনেরই। কোনো মানুষ যদি এক নাগাড়ে অনেকদিন পাঁঠার সঙ্গে থাকে, তাহলে তার গা থেকে পাঁঠার মতো গন্ধ বের হয়। এই নিয়ম। তোর গা থেকেও পাঁঠার মতো গন্ধ বেরোচ্ছে। এরকম করে কথা বলছো কেন বাবা? তোদের চাপকানো উচিত। তা না করে আমরা ভদ্র ভাষায় বলছি। যা আমার সামনে থেকে। দুলারি কাঁদো কাঁদো গলায় বলল, আমি জানি তুমি ওকে দেখতে পারো না, আমাকেও না। আমরা তোমার সঙ্গে থাকবো না, আলাদা বাসা নেব। যা ইচ্ছে কর, এখন সামনে থেকে যা। দুলারি প্রায় ছুটে বের হয়ে গেল। আলতাফ মাথা নিচু করে লেজার বইয়ে লিখে যাচ্ছে। 1:10 বাজে, টিফিন টাইম। অফিসের মূল হলঘর প্রায় ফাঁকা। সবাই ভিড় করেছে ক্যান্টিনে। গনি সাহেব আলতাফের পাশের টেবিলে বসেন। তিনি পান মুখে দিতে দিতে বললেন, করছেন কি আলতাফ সাহেব? আলতাফ হাসল। গনি সাহেব বললেন, 1টা থেকে 2টা হচ্ছে রেস্ট পিরিয়ড। রেস্ট পিরিয়ডে কাজ করলে আয়ু কমে যায়। রেস্ট পিরিয়ডে অফিসের কোনো কাজ করবেন না। যত জরুরি কাজই থাকুক, হাত গুটিয়ে বসে থাকবেন। পান খাবেন, সিগারেট খাবেন, পা নাড়বেন, খবরের কাগজ পড়বেন, কিন্তু ভুলেও কাজ করবেন না। জি আচ্ছা। খাওয়া দাওয়া করেছেন? জি। চা খাবেন নাকি? চলুন চা খেয়ে আসি। আমি দুপুরে চা খাই না। চায়ের কোনো সকাল দুপুর নেই। আসুন তো আমার সঙ্গে। আলতাফ মাথা নিচু করে বলল, এখন কোথাও যাব না। গনি সাহেব বিস্মিত হলেন। তার মুখের উপর কেউ কখনো না বলে না। এই অফিসে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। পরপর কয়েক বছর ধরেই অফিসার্স ইউনিয়নের প্রেসিডেন্ট। তিনি যে নিজের থেকে চায়ের দাওয়াত দিলেন, এটা কম কথা না। কিন্তু মানুষটা বোধহয় এর গুরুত্ব ধরতে পারছে না। মনে হচ্ছে নির্বোধ ধরনের মানুষ। কেউ না বললে তা হজম করা গনি সাহেবের স্বভাব নয়। তিনি আলতাফের সামনের চেয়ার টেনে বসলেন। হাসি মুখে বললেন, অফিসের কাজকর্ম কেমন হচ্ছে? জি, ভালো হচ্ছে। অসুবিধা হলে বলবেন। জি আচ্ছা। বড় কর্তাদের সঙ্গে ঝামেলা হলেও বলবেন। আগের দিন এখন নেই, বুঝতে পারছেন? আলতাফ চুপ করে রইল। গনি সাহেব যথেষ্ট বিরক্ত হলেন। একটা বোকা বোকা ধরনের লোককে কাছে টানা যাচ্ছে না, এ কেমন কথা? লোকটা কি তার গুরুত্ব বুঝতে পারছে না? বিপদে না পড়লে বুঝতে পারবে না। বিপদে শিগগিরই পড়বে, তখন ছুটে আসতে হবে তার কাছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না,
এ তো অতি পুরাতন কথা। যাই আলতাফ সাহেব। জি আচ্ছা। আলতাফ 5টা পর্যন্ত চেয়ারে বসে রইল। 5টার ঘণ্টা পড়ার পর ফাইল গোছাতে শুরু করল। ঠিক তখনই বড় সাহেবের পিয়ন এসে বলল, স্যার আপনারে বোলায়। যে কোনো বুদ্ধিমান মানুষ পিয়নের ডাকের ধরন থেকে বুঝে ফেলবে বড় সাহেবের মেজাজ ঠিক না। আলতাফ কিছু বুঝতে পারল না। বড় সাহেবের নাম মনসুর আলী। ছোটখাটো ধরনের মানুষ, প্রচণ্ড গরমেও স্যুট পরে থাকেন। তাকে দেখে মনে হয় তিনি কারোর সাথে পাঁচে থাকেন না, কিন্তু তারপরেও তার ছায়া দেখলেই অফিসের সবাই চমকে ওঠে। তিনি সচরাচর নিচের স্তরের কর্মচারীদের ডাকেন না। তার নীতি হল দূরত্ব বজায় রাখার নীতি। আলতাফের মতো একজন জুনিয়র কর্মচারী যে মাত্র সেদিন কাজে যোগ দিয়েছে, তাকে খাস কামরায় ডাকার কারণ কি? গনি সাহেব চিন্তিত মুখে অপেক্ষা করতে লাগলেন। ঘটনা না জেনে যাওয়া যায় না। বড় সাহেবের ঘরটা প্রকাণ্ড, ওয়াল টু ওয়াল কার্পেট। এয়ার কুলারের কাঁটা এত নিচে নামানো যে ঘরে ঢুকলেই শীতের কারণে শরীরে কাঁপন ধরে যায়। ঘরে আলোও কম, সবকিছু পরিষ্কার দেখা যায় না। এত কম আলোতেও বড় সাহেব চোখে সানগ্লাস পরে থাকেন। এই অফিসের অতি পুরাতন কর্মচারী সগির মিয়াও কোনোদিন সানগ্লাস ছাড়া বড় সাহেবকে দেখেননি। অফিসের সবার ধারণা বড় সাহেবের একটা চোখ নষ্ট বলেই তিনি কালো চশমায় চোখ ঢেকে রাখেন। আলতাফ ঘরে ঢুকে ক্ষীণ গলায় বলল, স্যার ডেকেছেন? বড় সাহেব বললেন, আপনার নাম আলতাফ হোসেন? জি স্যার। কাজে যোগ দিয়েছেন কবে? 2 মাস হয়েছে স্যার। বসুন। আলতাফ বসল। বড় সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, এই ফাইলটা আপনার তৈরি করা না? জুন মাসের এক্সপেন্ডিচার ফাইল? জি স্যার, আমার করা। ফাইল ঘাঁটতে গিয়ে একটা কাগজ পেলাম, মনে হচ্ছে আপনারই হাতের লেখা। দেখুন তো, এটা আপনার হাতের লেখা কিনা? বড় সাহেব পুরো ফাইলটাই এগিয়ে দিলেন। আলতাফ কাগজটার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, জি, এটা আমারই লেখা। কি লিখেছেন এখানে? আলতাফ চুপ করে রইল। বড় সাহেব বললেন, আমি এই লেখার পাঠোদ্ধার করার চেষ্টা করেছি, আমার পক্ষে সম্ভব হয়নি। আলতাফ বলল, এই পাতাটা স্যার ভুল করে ফাইলে দিয়ে দিয়েছি। আমারও তাই ধারণা। বড় সাহেব ফাইলটা আবার নিজের কাছে নিলেন। ভুরু কুঁচকে লেখাটার দিকে তাকিয়ে রইলেন। গুটি গুটি করে বিচিত্র কিছু জিনিস লেখা। বড় সাহেব অস্বস্তির সঙ্গে বললেন, জিনিসটা কি? কিছু না স্যার। যা লিখেছেন তা কি অর্থহীন, না কোনো অর্থ আছে? অর্থ আছে স্যার। পোকাদের নিয়ে একটা লেখা লিখেছি। কাদের নিয়ে? পোকাদের নিয়ে। তেলাপোকা, মাকড়সা, শুয়োপোকা। সাংকেতিক ভাষায় লিখেছেন? জি স্যার। সাংকেতিক ভাষা আপনি জানেন না নিজে তৈরি করেছেন? আলতাফ হোসেন ইতস্তত করে বলল, আমি তৈরি করেছি স্যার, তবে পোকার আমাকে সাহায্য করেছে। পোকার আপনাকে সাহায্য করেছে? জি স্যার। এখানে 2 ধরনের সাংকেতিক ভাষা আছে। প্রথমটা তেলাপোকাদের কাছ থেকে নেয়া, আর দ্বিতীয়টা পেয়েছি ঘুন পোকাদের কাছ থেকে। ঘুন পোকা? জি স্যার, ঘুন পোকা। আমি যে টেবিলে কাজ করি সেই টেবিলে অনেক ঘুন পোকা থাকে, ওরা আমাকে লিখতে সাহায্য করেছে। স্যার, আমি এখন উঠি? বসুন, আরও কিছুক্ষণ বসুন। তাড়া আছে? জি না স্যার, তাড়া নেই। আসুন, চা খাওয়া যাক। কি, চা খান তো? দিনে 2 কাপ চা খাই স্যার, সকালে 1 কাপ আর বিকালে 1 কাপ। এখন তো বিকাল, এখন খাওয়া যেতে পারে। বড় সাহেব বেল টিপলেন, বেয়ারাকে চা দিতে বললেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এখানে কি লিখেছেন একটু পড়ুন তো শুনি। পোকাদের সাহায্য ছাড়া তো স্যার পড়া যাবে না।
তার মানে কি এই যে এ লেখা আপনি কখনো পড়তে পারবেন না? পড়তে পারবো, পোকারা থাকলেই পড়তে পারবো। আপনার ঘরে কোনো তেলাপোকা বা ঘুন পোকা নেই। আমি কি স্যার আমার টেবিলে গিয়ে পড়ে নিয়ে আসব? থাক, আরেকদিন দেখা যাবে। বড় সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনি কি এইসব ব্যাপার নিয়ে অফিসের কারোর সঙ্গে আলাপ আলোচনা করেন? না স্যার। না করাই ভালো। অফিস হলো অফিসের কাজকর্মের জন্যে, পোকাদের সাংকেতিক ভাষা লেখার জন্যে না। কি ঠিক বলেছি না? জি স্যার। আলতাফ বড় সাহেবের ঘর থেকে বের হয়ে গেল। দেখল গনি সাহেব অস্থির হয়ে অপেক্ষা করছেন। আলতাফ সাহেব, ব্যাপারটা কি? কিছু না। বড় সাহেবের ঘরে এতক্ষণ কি করলেন? চা খেয়েছি। গনি সাহেবের মুখ কঠিন হয়ে গেল। তিনি এই অফিসের যথেষ্ট ক্ষমতাবান ব্যক্তি, অফিসার্স ইউনিয়নের প্রেসিডেন্ট, অথচ তাকে এখনো বড় সাহেব তার অফিসে চা খেতে বলেননি। চা খাওয়া দূরের খাক, রুমে কখনো ডাকেননি। এর মানেটা কি? শুধু চাই খেলেন না আরো কিছু আলাপ টালাপ হলো? পোকাদের নিয়ে কথা বলেছি। বুঝতে পারলাম না, কাদের নিয়ে? তেলাপোকা, ঘুন পোকা, মাকড়সা, এদের নিয়ে। গনি সাহেব হাসি মুখে বললেন, আচ্ছা আচ্ছা। মনে মনে বললেন, গভীর জলের মাছ, ডিপ ওয়াটার ফিশ। পোকাদের নিয়ে কথা বলা হচ্ছিল। আমার সঙ্গে মামদোবাজি, পোকার চাটনি বানিয়ে খাইয়ে দেব, তখন বুঝবে পোকা কি জিনিস। আলতাফ সাহেব। জি। চলুন আপনাকে রিকশায় তুলে দিয়ে আসি। আমি বাসে করে যাই। চলুন তাহলে বাসস্টপ পর্যন্ত। গনি সাহেব ভেবেছিলেন যেতে যেতে আরও কিছু কথা বের করা যাবে। লাভ হল না। আলতাফ হ্যাঁ হুঁ ছাড়া কিছুই বলল না। ব্যাটা আসলেই গভীর জলের মাছ। তার আগেই টের পাওয়া উচিত ছিল, টের পাননি। এখন থেকেই ব্যাটাকে চোখে চোখে রাখতে হবে, খাতির জমাতে হবে। সবচেয়ে ভালো হয় বাসা চিনে এলে, ছুটির দিনে বাসায় চলে যেতে হবে। আলতাফ সাহেব। জি। আপনার বাসা কোথায়? মগবাজারে। মগবাজারের কোথায়? রেল ক্রসিংয়ের কাছে। বলেন কি? আমার এক রিলেটিভ থাকে, আমি প্রায়ই যাই। দেখি একবার যাব আপনার বাসায়। ঠিকানাটা বলুন তো। আলতাফ ঠিকানা বলল। গনি সাহেব নোট বই বের করে ঠিকানা লিখে রাখলেন। মনে মনে ভাবলেন, কাল ছুটির দিন আছে, সন্ধ্যাবেলার দিকে চলে যাবেন। ব্যাটা ভুল ঠিকানা দিয়েছে কিনা কে জানে। গভীর জলের মাছ, ভুল ঠিকানা দিতেও পারে। রাতে বজলুর রহমান কিছু খেলেন না। তার গায়ে জ্বর নেই, কিন্তু শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে। প্রেশারটা একবার দেখানো উচিত। মনে হচ্ছে সমস্যাটা প্রেশার ঘটিত। গত রাতে ঘুম হয়নি। প্রেশারের রোগীদের এক রাত ঘুম না হলে অনেক সমস্যা হয়। বজলুর রহমান রাত 9টা বাজার আগেই হিপনল নামে একটা ঘুমের ওষুধ এবং আধ কাপ দুধ খেয়ে বিছানায় চলে গেলেন। বাতি নিভিয়ে দিলেন। মনোয়ারাকে বলে দিলেন কেউ যেন হইচই না করে। হইচই করলে কারবালা হয়ে যাবে। বজলুর রহমানের আশঙ্কা ছিল আজও ঘুম আসতে চাইবে না। আয়োজন করে ঘুমোতে গেলে ঘুম আসে না, এটাই নিয়ম। ঘুমের ওষুধ আরও সমস্যা করে। তিনি যে কবার ঘুমের ওষুধ খেয়েছেন সে কবারই সারা রাত জেগে কাটিয়েছেন, এক ফোঁটা ঘুম হয়নি। আজ রাতে সেরকম হল না। দেখতে দেখতে ঘুমে চোখ জড়িয়ে এলো, তৃপ্তির ঘুম। এমন আরাম করে তিনি বহুকাল ঘুমাননি। তার ঘুম ভাঙল গভীর রাতে। দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল। তিনি দেখলেন মেঝে ছেয়ে গেছে তেলাপোকায়। তারা এগুচ্ছে তার খাটের দিকে। 20-25টা না, হাজারে হাজারে পোকা। সবাই একসঙ্গে সুর নাড়ছে, পা ফেলছে তালে তালে, অনেকটা সৈন্যদের মার্চের ভঙ্গিতে। তিনি ঘুমের মধ্যেই বললেন, এই স্টপ স্টপ। পোকাদের বাহিনী থমকে গেল, আবার এগুতে শুরু করল। তিনি ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন।
কাঁপা গলায় ডাকলেন, মনোয়ারা, মনোয়ারা। মনোয়ারা উঠে বসলেন। বাতি জ্বালো। মনোয়ারা বাতি জ্বাললেন। বজলুর রহমান ভীত গলায় বললেন, দেখো তো মেঝেতে কিছু আছে কিনা। কিছু নেই তো। না দেখে কথা বলবে না। কষ্ট করে বিছানা থেকে নামো, তারপর বলো। তোমার কোমরে তো বাত হয়নি যে বিছানা থেকে নামা যাবে না। মনোয়ারা বিছানা থেকে নামলেন। কিছু দেখছি না তো। খাটের নিচটা দেখো। খাটের নিচেও কিছু দেখা গেল না। বজলুর রহমান বললেন, ঠান্ডা পানি দাও, পানি খাবো। মনোয়ারা চিন্তিত মুখে পানি আনতে গেলেন। লোকটার হয়েছে কি? স্বপ্ন দেখেছে, এটা বোঝা যাচ্ছে। এই বয়সে স্বপ্ন দেখে কেউ এমন বিকট চিৎকার দেয়? বজলুর রহমান শান্ত মুখে পানি খেলেন। মনোহরা বললেন, খিদে হয়েছে, কিছু খাবে? না। কি স্বপ্ন দেখেছ? বজলুর রহমান কিছু বললেন না। স্ত্রীর সব প্রশ্নের জবাব তিনি দেন না। খামোখা সময় নষ্ট। মনোহরা জবাবের জন্য খানিকক্ষণ অপেক্ষা করে বাথরুমে গেলেন অজু করতে। রাত শেষ হয়ে আসছে, ফজরের নামাজের অজু করে রাখা যায়। মনোহরা বাথরুমের বাতি জ্বালিয়ে বিকট চিৎকার করলেন। বজলুর রহমান বললেন, কি হয়েছে? কিছু না। কিছু না তাহলে চিৎকার করছো কেন? পোকা। কি বললে? হাজারে বিচারে তেলা পোকা। অক্থু, কি ঘেন্না। মনোয়ারা ধড়াম করে বাথরুমের দরজা বন্ধ করে দিলেন। তার গা গুলাচ্ছে। তিনি তার 52 বছরের জীবনে একসঙ্গে এত তেলাপোকা দেখেননি। বজলুর রহমান বললেন, গাধাটাকে ডাকো। কাকে ডাকবো? আলতাফকে ডাকো। ওকে ডাকবো কেন? যা করতে বলছি করো। মনোরা আলতাফকে ডাকতে গেলেন। আলতাফ মরার মতো ঘুমায়। ঘুম ভাঙানো দুঃসাধ্য ব্যাপার। সঙ্গদোষে মানুষ নষ্ট। দুলারির ঘুমও এখন ভাঙে না। মনোয়ারা দরজা প্রাণপণে ধাক্কাচ্ছেন। কারো কোনো সাড়া নেই। অনেকক্ষণ পর দুলারি জড়ানো গলায় বলল, কে? আমি। কি হয়েছে মা? আলতাফকে তোর বাবা ডাকছে। কেন? বাথরুম ভর্তি তেলাপোকা। তেলাপোকা তো বাথরুমেই থাকবে। এই জন্য শুধু শুধু বেচারার ঘুম ভাঙাবো? সারাদিন অফিস করে আসে। ডেকে তোল না মা, তোর বাবা রাগ করবে। করুক রাগ, আমি ডাকতে পারবো না। আর ডাকলেও লাভ হবে না, ওর ঘুম ভাঙবে না। মনোয়ারা ফিরে এসে দেখেন বজলুর রহমান বাথরুমে কিলদেম স্প্রে করছেন। তার চোখে মুখে হিংস্র আনন্দ। তিনি হৃষ্ট গলায় বললেন, মেরে সাফ করে দিয়েছি, গুষ্টি নাশ করে দিয়েছি। সন অফ আ বিচ। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। মনোয়ারা বাথরুমে উঁকি দিয়ে চমকে উঠলেন। সত্যি সত্যি সব পোকা মরে পড়ে আছে। বাথরুমের মেঝেটাকে মনে হচ্ছে মেরুন কার্পেটে ঢাকা। বজলুর রহমান বললেন, দেয়াশলাই নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দেব, বনফায়ার হবে। মরি তো গেছে, আগুন জ্বালানোর দরকার কি? দরকার আছে, তুমি বুঝবে না। তোমাকে যা করতে বলেছি করো। কেরোসিনের আগুন নিয়ে এসো। কেরোসিন ঢেলে আগুন জ্বেলে দেব। শেষে ঘরে আগুন টাগুন লেগে একটা কাণ্ড হবে। তোমাকে যা করতে বলেছি করো। ফালতু তর্ক যথেষ্ট করেছ। এনাফ ইজ এনাফ। মনোয়ারা কেরোসিন আর দেয়াশলাই আনতে গেলেন। আগুন লাগানোর উত্তেজনায় বজলুর রহমান আলতাফের কথা ভুলে গেছেন। এটা একটা বড় ব্যাপার, নয়তো আরও যন্ত্রণা হতো। ঘরে এখন কেরোসিন আছে কিনা কে জানে। বোতলের ভেতর খানিকটা থাকার কথা, না থাকলে ভয়াবহ কাণ্ড হবে। কেরোসিন ছিল। মনোয়ারা কেরোসিনের বোতল এবং দেয়াশলাই নিয়ে বাথরুমে ঢুকে দেখেন সব পোকা একত্র করে বেসিনে রাখা আছে। বেসিন প্রায় আধা আধি ভরা। বজলুর রহমান আনন্দিত গলায় বললেন, কটা পোকা আছে বলে তো? মনোয়ারা বললেন, ৬,০০০। তোমার আন্দাজ বলে কিছু নেই। এখানে পোকা আছে মোট ২১৩টা।
তুমি বসে বসে গুনেছ? না গুনলে জানবো কি করে? বজলুর রহমান কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন। পটপট শব্দ হতে লাগল। উৎকট গন্ধে ঘর ভরে গেল। মনোয়ারা বললেন, শব্দ হচ্ছে কিসের? পেট ফেটে যাচ্ছে তার শব্দ। পেট ফেটে সাদা সাদা কি যেন বের হচ্ছে। মনোয়ারা বললেন, ওয়াক্থু। তার নাড়ি ভুড়ি উল্টে বমি আসছে। ঘরময় উৎকট গন্ধ। মনোয়ারা অনেক কষ্টে বমি আটকে রাখছেন। বমি করলে বজলুর রহমান রেগে যেতে পারেন। গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা পোকা, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2-তে আমরা বিভিন্ন স্বাদের ছোট গল্প পড়ে শোনাচ্ছি। নরেন্দ্রনাথ মিত্র, মনোজ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ুন আহমেদ আরও বহু বহু লেখকের প্রায় 1000-এর বেশি ছোট গল্প আমাদের চ্যানেলে আছে। আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। লিঙ্কটা এখানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর ইউটিউবে আপনারা কল্লোল 2 লিখে সার্চ দিলেও আপনারা ওই চ্যানেলটা পেয়ে যাবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।